জীবনে আগে তুমি কি চাও সেটার প্রায়োরিটিটা ঠিক করে নেওয়া খুব জরুরি। আমার বাড়িতে আমার ইনলজ, আমার হাজবেন্ড, আমার ছেলে, এটা সবাই জানে যে আমার মা লিখছে, মানে দ্যাটস আ ভেরি সিরিয়াস জব। আমি জানি তোমার কোনো না কোনো একজন হেটার তলায় বলবে ওকে তো আবার বাউন্সার নিয়ে ঢুকতে হবে। আমি যেন পুরো ফিল করছি যে ঘরটায় আসতে আসতে প্রচুর মানুষ ঢুকে আসছে। যখনই এটা বলি আমার তখনই গুজবাম্পস হয়, তখনই আমার মানে গায়ের লোম খাড়া হয়ে যায়। প্রচুর মেয়েকে পাঠানো হয়েছিল, মানে এটা ছিল ব্রিটিশ গভর্নমেন্টের একটা পলিসি, জেন্ডার পলিটিক্স, সেক্স পলিটিক্স, যে ওখানে গ্রাম তৈরি করতে হবে। অন্য পডকাস্টগুলো আমি একটু সিরিয়াস মুখ করে শুরু করি, আজকে সিরিয়াসলি বলছি এটা একটু রসিকতা মুখ করে শুরু করি। কারণ তার কমেন্ট বক্সে যদি দেখা যায়, মানে কোনো পোস্টের, অনেকে এটাও বলেন যে ওনার সাথে কথা বলতে গেলে উকিল নিয়ে নাকি কথা বলতে হবে। দেবারতী আজ আমাদের সঙ্গে, সরি দেবারতী, দেখুন দুর্দান্ত লেখিকা যদি বলতাম যে বাংলা ভাষায় ইংরেজি ভাষায় বই বেরোচ্ছে, হারপার কলিন্স বই বের করছে, তো এদিকে পত্রভারতী, ওদিকে দ্বীপ প্রকাশনের এত বই বেরোচ্ছে, সবকটা বেস্ট সেলার, হ্যাঁ। কিন্তু তার মধ্যে আমি যদি এটা বলি, আমি জানি তোমার কোনো না কোনো একজন হেটার তলায় বলবে ওকে তো আবার বাউন্সার নিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, আমি জাস্ট আজকে তুমি আমার বাউন্সার, তুমি আমার লয়ার, চলো। তুমি যখন এই কমেন্টগুলো পড়ো এবং তুমি তোমার সময় বের করে রিপ্লাই করো, তখন আমার একটা কথাই মনে হয়, যে মহিলা এতগুলো বই বছরে বের করছেন, তারপরে এতগুলো ঘুরতে যাচ্ছেন, সেটা নিয়ে আবার ভিডিও বানাচ্ছেন, তারপরে ইন্ডিয়ান পলিটি নিয়ে বক্তৃতা দিচ্ছেন, তারপরে টেড টক্সে গিয়ে কথা বলে আসছেন, বছর এতগুলো বই বেরোচ্ছে, অফিস করছে, তারপরে সেই এতগুলো রিপ্লাই করার সময় কোথায় পায়? তোমার নিঘাত কোনো ক্লোন আছে? সত্যি করে বলো। না, সেটা না, সত্যি কথাই বলছি। সেটা হচ্ছে যে যেগুলো মানে ফর্মাল রিপ্লাই, ধরো এই বই কোথায় পাওয়া যাবে, ওই বই কোথায়, এগুলোর জন্য আমার টিম আছে। ওকে, তারাই সেগুলো, কারণ আমার পক্ষে তো সম্ভব না, প্রচুর ধরো আসতেই থাকে যে দিদি এই বইটা কোথায় পাবো, কি ম্যাডাম এটা কোথায় পাবো, এইটা এখানে পাচ্ছি না, তো সেটার জন্য আমার একটা টিম রাখা আছে। আর এমনিতে নেগেটিভ কমেন্টের উত্তর দেওয়া আমি কিন্তু বহুদিন হলো ছেড়ে দিয়েছি। মানে এটা তুমি যেটা বলছো সেটা হচ্ছে 2021-এর বা 2022-এর দেবারতী। পোস্ট 2022 দেবারতী ইজ ডিফারেন্ট। মানে কি বলবো, স্পিরিচুয়ালি অনেক বেশি হায়ার লেভেলে। আমি এখন সব দিকে ঠিক আছে, ও তো আমাকে নিয়ে মজা করে যে হি অর শি ইজ গেটিং এন্টারটেইন, তো ঠিক আছে, ওকে, মানে আমি এটাই মনে করি। আমি জানি না ওর এখন অব্দি কোটি ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে কোনোদিন কেউ এইটা দিয়ে ওকে প্রশ্ন শুরু করেছে? না, ডেফিনেটলি তুমি ফার্স্ট। সিরিয়াস পার্টে আসি, যারা এই মুহূর্তে কিড, একেবারে বাচ্চা ছেলে বা মেয়ে, লেখালেখি করছে, স্বপ্ন দেখছে বড় রাইটার হওয়ার, তাদের জন্য দেবারতী মুখোপাধ্যায় হওয়ার নিয়মটা কি? মাস্টার ক্লাস যদি নিতে হয় তাহলে তুমি তাদের জন্য কি বলবে? না, প্রথমেই আমি বলবো যে জীবনে আগে তুমি কি চাও সেটার প্রায়োরিটিটা ঠিক করে নেওয়া খুব জরুরি। এবার এই প্রায়োরিটি দেখবে জীবনে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের বদলায়। আমার 15 বছর বয়সে যেটা প্রায়োরিটি ছিল, 25 বছরে সেটা প্রায়োরিটি নয়, আবার ধরো 75 বছর বয়সে গিয়ে অন্য প্রায়োরিটি হবে। তেমনি যেহেতু আমরা সবাই একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারে বড় হই, ছোটবেলায় মোটামুটি পড়াশোনায় যেহেতু ঠিকঠাক ছিলাম, একটা মানে আমাদের সময় ধরো জয়েন্ট বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর একটা খুব ক্রেজ ছিল। তো বাট অলওয়েজ আমি ছোট থেকে ক্রিয়েটিভ ছিলাম। ছোটবেলায় আমি নিজের খুশিতে অনেক গল্প-টল্প লিখতাম। ছোটবেলায় আমার, ইভেন তুমি বললে বিশ্বাস করবে না, আমার প্রথম রোজগার হচ্ছে ক্লাস 5 এ ৳5 করে। মানে আমি একটা হাতে লেখা ম্যাগাজিন করতাম, পুরো শুকতারার কপি। মানে শুকতারাটা যেরকম, পুরো শুকতারাটা দেখে সেরকমই, কিন্তু গল্পগুলো আলাদা। বাট ডিজাইন থেকে শুরু করে সবই ওখানে বোধহয় দাদুমণির চিঠি, এখানে আমি লিখতাম বোধহয় খুশি দিদির চিঠি, এরকম কিছু। আমি নাম পাল্টে 5-6টা গল্প দিয়ে করতাম, সেটাকে আবার জেরক্স করে বন্ধুদেরকে বিক্রি করতাম ৳5 করে। আরে বাস! তো আমার ক্লাস 5-6 এ 25-30 টাকা প্রত্যেক মাসে ইনকাম ছিল। তো ন্যাচারালি ছোট থেকে আমার একটা খুব, মানে একটা লেখার প্রতি একটা ইনক্লাইনেশন ছিল। আর আমি প্রচন্ড বই পড়তাম ছোট থেকে। মানে আমার ছোট্টবেলা থেকে, মানে তোমাকে এটা আমি বলতে পারি ক্লাস 2-3 এর মধ্যেই আমার অনেক এমন লেখা পড়ে ফেলেছিলাম যেগুলো আবার আমাকে নানা রকম সমস্যা ক্রিয়েট করত।
মানে ধরো কিরকম সমস্যা বলি, আমি ক্লাস 4 এ পড়ি ধরো, আমি তো তার আগে সমস্ত মানে অ্যাডাল্ট বই ফই সবই পড়ছি, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সবই মানে হুম 4-5 এর মধ্যে পড়ে ফেলেছি। একদিন আমার এক দিদির সাথে ঝগড়া হচ্ছে, মানে মজার খুনসুটি, আমার এক কাজিন, ও আমাকে মজা করে বলছে তুই একটা কিছু ভোদা, আমি বলছি হাদা, এই করতে করতে আমি তখন ক্লাস 4 এ পড়ি, আমি বলছি তুই একটা দুশ্চরিত্রা। এইবার আমি দুশ্চরিত্রা কথাটা মানেই জানি না, আচ্ছা হোয়াট ইজ দুশ্চরিত্রা। আর তখন ও 9-10 এ পড়ে, ও তো প্রচন্ড, আর শি ইজ ভেরি সেন্সিটিভ, ও তোর চোখ মুখ লাল করে মানে এবার আমি তো বুঝতেই পারছি না কি বললাম। যে কারণে ছোটবেলায় আত্মীয় স্বজনদের মধ্যে একদিকে যেমন যে আমি প্রচুর বই পড়ি, কিন্তু আমি খুব বেড়ে পাকা, মানে আর কি এই ধরনের কথাবার্তা বলি যেগুলো আর কি ঠিক বলা বাচ্চাদের শোভা পায় না। তো যাই হোক, আমি প্রচুর বই পড়তাম, লেখালেখি করতাম, কিন্তু যেরকম হয় ওই 7-8 এর পর আপ টু জয়েন্ট একটা সময় পুরোটাই তো কেরিয়ার বিল্ডিংয়ে কেটে যায়। তারপর যখন মনে হলো যে না, আমি তো ইঞ্জিনিয়ারিং করলাম, করে আমি আইটিতে চাকরি করতাম অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার। এবার আমার 1-1.5 মাসে হাঁপিয়ে উঠলাম, মনে হলো যে এইরকম জীবন তো আমি চাইনি। ট্রু ট্রু এরকম একটা চাকরি সর্বস্ব জীবন, মানে সকালে 8টায় যাচ্ছি, রাতে 10টায় আসছি, কোনো কিছুই, কোনো হবি, কোনো প্যাশন কিছুই নেই। তো তখন আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। এই মানে এতটা মিল, আমি তোমাকে মাঝে কেটেই বললাম, পুরো আমাদের লাইফটা অনেকটাই মিল। কারণ আমি ইঞ্জিনিয়ারিং পড়ার পর যখন দুবাইয়ে গিয়ে অয়েল ফিল্ডে চাকরি করছি, তেলের কোম্পানিতে চাকরি করছি, আর হচ্ছে কী জীবন কাটাচ্ছি। তখন 3 ইডিয়েটস রিলিজ করেছে, ফারহানকে দেখে হলাম এইটা আমাকে Inspired হয়ে আমাকে এটা গেছো। ছাড়তে হবে। আর তুমি শুধু সরকারি চাকরিটা পেয়েছো, আমি পাইনি। আমার গিন্নি আমাকে ধরে বেঁধে প্রাইমারিতে পরীক্ষা দেওয়াও করিয়েছিল। আচ্ছা, তো সেখানে আমাকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল যে পৃথিবী কিভাবে ঘোরে। এবার আমি তাকে অনেক কিছু বোঝাচ্ছি, এইভাবে ঘোরে, বলছি না না, আমি বললাম, আপনি কোনোভাবে বোঝাতে চেয়েছেন লাট্টুর মতো ঘোরে? হ্যাঁ বলছি, হ্যাঁ এই উত্তরটাই তো চাইছি। সব বিচিত্র বিচিত্র ঘটনা হয়ে যায়। তো তারপর সরকারিতে কি হলো তারপর? তো এবার তখন যখন ডিসাইড করলাম যে আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবো, আমার ছোট থেকেই ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে আইএএস হব। তার একটা কারণ ছিল যে আমি ছোট থেকে প্রচুর কুইজ করতাম, ওকে আর যেহেতু আমি প্রচুর বাইরের বই পড়তাম, আমার আউটার নলেজটা খুব স্ট্রং ছিল। তো আমার অনেক কাকা বা আমার বাবা বলতেন না, কাকাই বলতেন যে তুই বড় হয়ে আইএএস পরীক্ষা দিবি। তখন আইএএস কি সেটাও জানতাম না। এনিওয়েজ, তো তখন আমি ঠিক করলাম যে আমি ইউপিএসসি দেবো। সে আমার একেবারে স্বপ্ন দেখছি যে আমি একেবারে ডিএম হয়েই গেছি সারাক্ষণ, মানে একটা পুরো ফ্যাসিনেশন, মানে একটা পুরো অবসেশন। ডে ড্রিম হ্যাঁ, চলছে আর কি। করে যাই হোক, তো এনিওয়ে ইউপিএসসি প্রথমবার আমি প্রিলিম ক্লিয়ার করলাম, কিন্তু আনফর্চুনেটলি রিটার্নের সময় আমার ডেঙ্গু হয়ে গেল, আমি আর দিতে পারলাম না। বাট ওই যে ইউপিএসসি লেভেলের প্রিপারেশন, সেই প্রিপারেশনে আমি 7-8টা চাকরি পেয়ে গেলাম। ওকে সেই সময় আমার রেমুনারেশন ওয়াইজ, লোকেশন ওয়াইজ, পোস্টিং ওয়াইজ আমার ব্যাংকে, একটা ন্যাশনালাইজ ব্যাংকে আমি প্রফেশনাল অফিসার হিসেবে জয়েন করলাম। অল গুড। কিন্তু ব্যাংকে এসেও দেখলাম যে এটা নামেই মানে রাষ্ট্রায়ত্ত, ওখানে আরও প্রেশার, মানে আইটিতে হচ্ছে তোমার ওপর থেকে প্রেশার, এখানে হচ্ছে ওপর থেকেও প্রেশার, নিচে কাস্টমারদের থেকেও প্রেশার, অলওয়েজ টার্গেট। এনিওয়ে স্টিল আমি করছি, চাকরি করছি, করতে করতে মনে হলো যে এবার কী করবো, আমাকে তো কিছু করতে হবে, মানে আমি খুব গোল সেন্ট্রিক, যে এবার আমি কী করবো, আর তো সরকারি চাকরির প্রিপারেশন তো এতদিন নিচ্ছিলাম, হয়ে গেছে সেটা। তো তখন মনে হলো যে আমি তো ছোটোবেলায় লিখতাম, তো সেই লেখাটাই এবার শুরু করলে কেমন হয়। তো সেটাই, আমরা তখন ভুটান ঘুরতে গেছিলাম। তো ভুটান থেকে ঘুরে এসে মনে হলো যে এমন একটা উপন্যাস লিখবো, মানে বাংলায় ধরো গোয়েন্দা প্রচুর আছে, বাট 7-8 বছর আগে অব্দিও থ্রিলার ঘরানাটা সেরকম ছিল না। মানে ধরো একটু বিজ্ঞান, ইতিহাস, ক্রিপ্টোগ্রাফি মিলিয়ে মিশিয়ে একটা যে একটা সেই হার্ডকোর থ্রিলার, সেই ব্যাপারটা কিন্তু তখনও বাংলায় আসেনি। তো সেইটা আমি তখন ওই ভুটান ঘুরে এসে ওই বজ্রযান বুদ্ধিজমের ওপর লিখলাম, ঈশ্বর যখন বন্দী। এবং আহ, ঈশ্বর এবং আমার বাবা মার আশীর্বাদেই হয়তো খুব দ্রুত ওটা, খুব তাড়াতাড়ি, মানে সেইবারের বইমেলায় ওটা একটা আলোড়ন কাইন্ড অফ ফেলে দিল। এবার তারপর তো আমাকে প্রচুর প্রকাশক, মানে একটা প্রচণ্ড ডেডলাইনের পরের পর, এবার 1-1.5 বছরের মধ্যে এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে আমি ব্যাংকে চাকরি করে আর লেখালেখিটা করে উঠতে পারছি না। মানে আমার কোথাও একটা হ্যাম্পার হচ্ছে। আর ততদিনে আমি ডিসাইড করে নিয়েছি, ওই যে বললাম তোমায় প্রায়োরিটি, যে আমি আমার জীবনে লেখালেখিটাকেই প্রায়োরিটি করতে চাই। তো তখন এবার কি করব, ব্যাংক তো ছাড়বো, বাট তখন তো আর কোনো চাকরি, সবকটা চাকরি চলে গেছে। আগের যে 7খানা আরও চাকরি পেয়েছিলাম, একটা চাকরি, সেটা মানে উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিয়েছিলাম, মানে কি বলবো। যাই হোক, তো সেইটা
হঠাৎ করে সেই সময় তার রেজাল্টটা বেরোলো। মানে সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, ওকে। মানে ৫ বছর পর, পর WBCS পরীক্ষা হুম, আমাদের সময় মানে ৩ বছর ৪ বছর পরে রেজাল্ট হুম, বেরোতো। হুম, তো তখন ওইটার রেজাল্ট বেরোলো। আমার তখন বাবা বলল, "তুই কি পাগল?" মানে তখন আমার পে স্কেল পুরো হাফ হয়ে যাবে ব্যাংকের থেকে এখানে এলে। কিন্তু আমার মনে হলো যে না, আমার মনের স্যাটিসফ্যাকশন এর থেকে বড় তো কিছু নেই। তো আমি তখন ব্যাংক ছেড়ে এখানে চলে এলাম। তো আমার মনে হয় যে অ্যাজ অফ নাও দিস ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট ডিসিশনস। আ আমি এট লিস্ট এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সও মোটামুটি ঠিক থাকছে এবং হুম। আমার মনে হয় যে আমি পুরোটাই মোটামুটি করতে পারছি। আমার খুব জানার ইচ্ছে যে তুমি যেহেতু প্রচুর লেখো, তোমার একটা টিপিক্যাল থট, তোমার ভাবনা, তোমার স্ট্রাকচারটা তুমি কিভাবে বানাও? মানে তোমার পড়াশোনাটা কিরকম থাকে? তোমার ফার্স্ট আইডিয়া বাবলটা কিরম ভাবে তৈরি হয়? তোমার লেখার ফরম্যাটটা তুমি কিভাবে লেখো? তোমার টিপিক্যাল তুমি কোন সময়টা লিখতে বসো? কোন সময়টা তোমার হয়তো ফাইনাল এক্সিকিউশন হয়? কিরম সময় লাগে? আমাকে ডিটেইলসে বলো না। প্রথমেই বলি যে আমি কিন্তু আই এম আ ভেরি ফোকাসড পারসন। আমি কিন্তু প্রচুর লিখি না। হুম, হুম। আমি কিন্তু লিখি খুব লিমিটেড। বাট সেটাকে আমি ধরো সেটার ভলিউমটা অনেক বেশি হয় বাট সেটার স্প্যানটা বেশি হয় বলে মনে হয় যে প্রচুর লিখি। যেমন আমাদের বাংলা সাহিত্যে একটা কালচার আছে যে একেকজন লেখক ধরো পুজো সংখ্যায় ২০ থেকে ২২ টা পুজো সংখ্যায় লিখছেন। যেখানে ইংলিশে একেকজন রাইটার তাঁরা ৩-৪ বছর রিসার্চ করে একটা করে নভেল বের করেন। সেখানে যদি একজন বাঙালি লেখক আ ১০ টা উপন্যাস লেখে পুজোতে, সেটা কি কখনো তার সেই কোয়ালিটিতে যাবে? কখনোই সেটা যাবে না। হুম। সেইজন্য পুজোর সংখ্যা বা এগুলো কিন্তু আমি যেগুলো লিখি সেগুলো হচ্ছে একদম ধরো ট্রু ক্রাইম বা সেগুলো কিন্তু আমার খুব একটা আইডেন্টিটি তৈরি করবে এমন লেখা কিন্তু আমি লিখি না। আমি লিখি হচ্ছে উপন্যাস। বাই হার্ট আই এম আ নভেলিস্ট। আমি বিস্তৃত পরিসরে গল্প বলতে এবং প্রচুর চরিত্র থাকবে, প্রচুর সাবপ্লটস থাকবে, প্রচুর টানাপোড়েন থাকবে, অনেক জটিলতা থাকবে, নানা রকম নাটকীয় মোড় থাকবে। মানে আমি খুব মাল্টি-ফ্যাসেটেড নভেল লিখতে পছন্দও করি আর সেটা আমার মানে স্বাচ্ছন্দ্যেরও জায়গা। যে কারণে আমি বছরে ধরো ২ টো বড় নভেল লিখলাম। এছাড়া ধরো পুজোর সংখ্যায় ছোটখাটো গল্প লিখলাম। এবার এই যে ২ টো নভেল লিখছি সেটার জন্য কিন্তু পড়াশোনাটা আমার অনেকদিন আগে থেকে শুরু হয়। তাও কতদিন? ওরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল তাও নেই। মোটামুটি, যেমন ধরো মোটামুটি, আন্দাজ। হ্যাঁ, মানে ধরো যে রিসেন্ট যে ঐতিহাসিক উপন্যাসটা আমার বেরিয়েছে 'কৃষ্ণ সিন্ধুকী', ওটা আন্দামানের সেলুলার জেলের ওপর। আমি আন্দামান গেছি ২০১১ সালে। তো ২০১১ সাল থেকে কিন্তু আমি ভাবছিলাম, তখন তো আমি লেখকই ছিলাম না। আমার ফার্স্ট বই বেরিয়েছে ২০১৭ র ১ম এ। আম কিন্তু ১১ সাল থেকে সেটা আমায় কোথাও একটা স্পর্শ করেছিল যে সেলুলার জেলে গিয়ে যখন দেখছি যে ৭০ ভাগ কি ৮০ ভাগ বাঙালি এবং তাদের বয়স হচ্ছে ২০ বা ২৫ এর গোড়ায় এবং বাট তাদের কথা কেউ বলে না। মানে এয়ারপোর্টটা পর্যন্ত একজন অবাঙালির নামে। সেখানে বাঙালিদের সেরকম লাইমলাইটে আনাই হয়নি। সেটা একটা কিছুটা বীজ বপন হলো। তারপর ধরো আমি যখন ১ম এ আমি একটা সময় চেন্নাইয়ে আইটিতে চাকরি করতাম। তখন একজন ম্যাড্রাস ইউনিভার্সিটির প্রফেসর আমাকে বললেন যে, "তুমি কি জানো যে উল্লাস কর দত্ত আমাদের ম্যাড্রাস মেন্টাল অ্যাসাইলামে বহুদিন ভর্তি ছিলেন?" মানে উন্মাদ হয়ে তখন আমার ওটা রিকল করলাম যে উল্লাসকর দত্ত তো আন্দামানে ছিলেন এবং হি ওয়াজ আ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে হোয়াট ফোর্সড হিম টু বি আ মেন্টাল পেশেন্ট? এরকম করতে, করতে ধরো আরেকটা জিনিস হঠাৎ করে হাতে এলো। ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের একটা রিসার্চ পেপার 70th অধিবেশনের যে আমরা সবাই জানি সেলুলার জেলে বিপ্লবীরা যেতেন এবং দাগী আসামিরা যেতেন। বাট যেটা আমরা কেউ জানি না যে সেখানে প্রচুর মেয়েকে পাঠানো হয়েছিল। মানে এটা ছিল ব্রিটিশ গভর্নমেন্টের একটা পলিসি, জেন্ডার পলিটিক্স, সেক্স পলিটিক্স যে ওখানে গ্রাম তৈরি করতে হবে। এবার গ্রাম তো শুধু পুরুষ নিয়ে হয় না, গ্রাম তৈরি করতে গেলে তো নারীও প্রয়োজন। তার কারণ হচ্ছে ওখানে শুধু পুরুষ যে দাগী আসামি তারা ওখানে বসবাস করছে, তারা ক্রমশ নানা রকম তাদের মধ্যে বিকৃতি দেখা দিচ্ছে, ভায়োলেন্স দেখা দিচ্ছে। তো সেই জন্য নারী পাঠাতে হবে। কোথা থেকে তারা নারী পাবে? কোনো পুরুষেরই ১ম এ চিঠি দেওয়া হলো, কোনো পুরুষেরই পরিবার কালাপানি পের হয়ে পার হয়ে যেতে রাজি হলো না। তখন কি হলো, সারা দেশে যত মহিলা জেলের বন্দী, সন্তান উৎপাদনে সক্ষম যে বয়সের মহিলা বন্দী, তাদেরকে পুরো একদম মানে সেই গরুর পালের মতো জাহাজে তুলে, তুলে পাঠিয়ে দেওয়া হলো। মানে তোমাদের কাজ হচ্ছে তোমরা আন্দামানে যাবে, গিয়ে ওই সমস্ত দাগী আসামিদের শয্যাসঙ্গিনী হবে এবং ওখানে গ্রাম করবে, সন্তান উৎপাদন করবে।
এইবার এরা তো ডাবলি মার্জিনালাইজড, মানে একদিকে তখনকার দিনে যে মেয়ে জেল খাটছে, নয় সে গর্ভপাত বা কোনো শিশু হত্যা, ধরো বিধবা অবস্থায়, কিংবা কোনো স্বামীর অত্যাচারে টর্চার্ড হচ্ছে স্বামীকে মেরে, তাদেরকে তো সমাজও ফিরিয়ে নেবে না, আবার তারা এমন জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে তাদের আরো ভয়ঙ্কর অবস্থায় পড়তে হচ্ছে। তো এইটা আমায় খুব টাচ করে। এবার এটা খুব নাড়া দিয়ে যায়, এটা আমি ভাবছি, ধরো এটা আমার মাথায় এলো, ধরো এই যে হিস্ট্রি কংগ্রেসের ধরো পেপারটা পড়লাম 2021 কি 20 লিখলাম এসে 24। মানে আমি তোমাকে এরকমই বলছি যে আমার পড়াশোনাটা অনেকদিন আগে থেকে শুরু হয়। আবার এরকম হয় যেগুলো হয়তো ইনস্ট্যান্টেনিয়াস লিখবো, তার আগে 4-5 মাস পড়াশোনা করে নিলাম। যেমন ধরো বছর 2 আগে আমার একটা খুব বড় অসুখ হয়েছিল, মানে আমি ভেন্টিলেশনে ছিলাম। আমার তুমি হয়তো জানো। আমি হ্যাঁ, দেখেছিলাম। আমার পুরো শরীর প্যারালাইজ ছিল এবং বাঁচার কোনো আশাই ছিল না। That was a very rare disease. এখন আর it's no longer rare nowadays. মানে এখন যেমন ওটা খুব আউটব্রেক হচ্ছে, গুলেনবেরি সিনড্রোম। তো সেই অসুখটাতে না আমার একটা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স হয়েছিল। আমি যখন ভেন্টিলেশনে, মানে আমার এমন একটা এক্সপেরিয়েন্স হয়েছিল, সেটা মানে এখানে অনেকটা বড় হয়ে যাবে, এটা বলাটা বলবো কিনা আমি বুঝতে পারছি বলো না। একটু ছোট করে বলো না। হ্যাঁ, মানে আমি যখন ভেন্টিলেশনে, তখন আমার তো কোনো সেন্স নেই, এবং আমার ধরো গলা থেকে সাকশন নল সবকিছুই বেরিয়ে রয়েছে, এবং ডাক্তার আমার ফ্যামিলিকে বলে দিয়েছে যে যেহেতু আমার অনেক দেরি করে ডায়াগনোসড হয়েছিল অসুখটা, যে 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না কি হবে, মানে একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তো এইবার আমি তখন দেখছি যে আমার যে আইসিইউ এর ঘরটা, আমি যেন পুরো ফিল করছি যে ঘরটায় আসতে আসতে প্রচুর মানুষ ঢুকে আসছে। আমি যখনই এটা বলি আমার তখনই গুজবাম্পস হয়, তখনই আমার মানে গায়ের লোম খাড়া হয়ে যায়, মানে এতটাই এটা আর কি জীবন্ত অভিজ্ঞতাটা। এবং তাদের না ড্রেস আপ, তাদের চুলের স্টাইল, তাদের মুখ চোখ দেখলেই তুমি বুঝতে পারবে এরা অন্তত 1-150 বছর আগেকার মানুষ। তারা সব ঢুকে আসছে ঘরের মধ্যে, এবং সব থেকে প্রথমে যে মানুষটি, তিনি একটি বেঁটেখাটো একজন মহিলা, বিধবা থান পরা। তাকে দেখেই আমি যেন বুঝে গেলাম যে উনি আমার কয়েক প্রজন্ম আগের। অ্যাকচুয়ালি আমাদের পরিবারে আমরা জনাইয়ের মুখোপাধ্যায় পরিবার, মানে জনাইয়ের তখন জমিদার যেরকম হয় আর কি। তো আমাদের পরিবারের একজন মহিলা ছিলেন কাশীমণি দেবী বলে। তিনি 2.5 বছর বয়সে তার বিয়ে হয়েছিল বিদ্যাসাগরের কন্টেম্পোরারি, এবং সেই সময় তার বাড়ির পাশে বিদ্যাসাগর একটা স্কুল উদ্বোধন করেছিলেন। এবং হয় না যে জমিদার, তখন তো সেই জমিদারদের আনুকূল্যে স্কুল প্রতিষ্ঠা হয়, এবং যেদিন বিদ্যাসাগর স্কুলটা ইনগুরেট করছেন, তখন আমার যিনি পূর্ব, মানে যে নারী, তার হাতে বোধহয় কিছু বরণডালা দিয়েছিলেন, কিছু একটা করেছিলেন। এবং তারপরে উনি 2.5 বছর বয়স থেকে ওনার স্বামীর কোলে চেপে স্কুলে পড়াশুনো করতে যেতেন, এবং তারপরে উনি অনেক দূর পড়াশুনো করেছিলেন। এবং এটা আমরা ছোট থেকেই শুনি যে আমাদের বংশে একজন আছেন যিনি খুব এনলাইটেন্ড একজন রমণী ছিলেন, কিন্তু তার তো ছবি দেখা আমার পক্ষে সম্ভব নয়, ধরো 1850-60 সালের কথা বলছি। কিন্তু আমি যেন দেখেই বুঝে গেলাম যে উনিই কাশীমণি দেবী। তা ওনারা সবাই এসে আমাকে বলছেন যে চল, তোর এবার সময় শেষ হয়ে গেছে, আমাদের সঙ্গে চল। আমি যখনই বলি আমার এখানগুলো তখন মানে ইয়ে হতে শুরু করে, সেই শিহরিত হয়ে উঠতে। বাট এটা যে কতটা সত্যি তোমাকে কি বলবো। যাই হোক, মানে এটা স্বপ্ন নয় কিন্তু। তা আমি বলছি আমি কিছুতেই যাব না। বলছে, "না, তোকে যেতেই হবে, তুই চল।" তো আমি পরে যখন আমি বেঁচে ফিরলাম, তারপর আমি অনেক বই পড়েছি, স্পিরিচুয়াল বই, ধরো স্বামী অভেদানন্দের 'মরণের পাড়ে' বা শ্যামাচরণ লাহিড়ীর 'ক্রিয়াযোগ'। যখন তুমি জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে কেউ পৌঁছয়, তখন নাকি বলা হয় যে তার যে পূর্বপুরুষের আত্মারা তাকে নিতে আসেন। তো সেইটা আমার ক্ষেত্রে, ওটা আমার একটা আম কি বলবো, হ্যালুসিনেশন। বাট হ্যালুসিনেশন এত জীবন্ত কি করে হয় আমি জানি না। তো এইটার পরে আমি যখন সুস্থ হচ্ছি, আমি খুব স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হয়ে যাই। তো তখন আমি রামকৃষ্ণ মিশনে 2 জন মহারাজের কাছে ক্লাস করতে যেতাম। অনেক সারাদিন স্পিরিচুয়াল বই পড়ছি, এবং সেইটা পড়ে স্পিরিচুয়াল দিকটা নিয়ে একটা উপন্যাস লিখলাম, ধরো 7-8 মাসের পড়াশোনায় ব্যালেন্স শিট। আর লেখার যে সময় বলছো, সেটা তো সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়। আগে যেমন যখন আমার ছেলে হয়নি, বা যখন ও খুব ছোট, তখন তো কোনো অসুবিধাই ছিল না। মানে আমার মেটারনিটি লিভ, যে আমার ছেলেকে নিয়ে আমি যখন বাড়িতে এলাম সি সেকশনের পরে,
তার 4.5 মাস না 4 মাস পরে আমি অফিস জয়েন করি। ওই 4 মাসে আমি একটা 500 পাতার উপন্যাস শেষ করেছিলাম, দাশগুপ্ত ট্রাভেলস। মানে আমি তোমাকে এটা বলতে চাইছি যে সেই সময় ধরো একরকম সিচুয়েশন, এখন আবার সিচুয়েশন ডিফারেন্ট, যেহেতু আমার ছেলে এখন বড় হচ্ছে। না তোমার কোনো ফিক্স টাইমিং নেই যে সকালে লেখো রাত্রে লেখো, এরকম কোনো ফিক্স সেটা টাইমিং সেটা বা উইকের প্ল্যানিং নো কিরকম কিছু নেই যে আমার এই না, প্ল্যানিং? অবশ্যই আছে। আমার 5 বছরের সবসময় টাইমলাইন রেডি থাকে। আগামী আচ্ছা। 5 বছরে আমি কি কাজ করব, একদম। কিরকম কিরকম কিরকম, এটা এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার মানে আমার স্টাডি রুমে একটা বোর্ড আছে। সেই বোর্ডে আমার 5 ইয়ার্স প্ল্যান লেখা থাকে, ইয়ারলি প্ল্যান লেখা থাকে যে 5 বছরে আমি এই কাজগুলো করব, এই টপিকের উপর। আর এই বছরটা যেমন 2025 আমি এই কাজগুলো করব। তার ধরো 80% আমি অ্যাচিভ করতে পারি। কিন্তু লেখার যে সময় সেটা ডিফার করে। মানে এখন ধরো আমার ছেলে তো বড় হচ্ছে, ওর তো আমাকে একটা দরকার, ওকে পড়ানো বা ওর সাথে সময় কাটানো। এখন যেমন আমি ভোরবেলা উঠে লিখি, ওর যেহেতু মর্নিং স্কুল, তারপরে আমি লিখতে বসে যাই। আবার ধরো পরিস্থিতি ওয়াইজ ডিপেন্ড করে। মানে ধরো যখন একটা উপন্যাস লিখতে দিতে আমি একদম শেষে চলে এসেছি, তখন মানে আমি সারাদিনই লিখে যাই। মানে এখন তখন মানে একদম তখন আর ছেলের সাথেও বেশি কথা বলছি না। মানে আমার বাড়িতে আমার লেখালেখিটা হচ্ছে সব থেকে সিরিয়াস কাজ। মানে এটা কিন্তু আমার বাড়িতে আমার ইনলজ, আমার হাজবেন্ড, আমার ছেলে, এটা সবাই জানে যে আমার মা লিখছে, মানে দ্যাটস আ ভেরি সিরিয়াস জব। এই সেট আপটা বা এই প্রোটোকলটা আমার রয়েছে যে আই এম আ ভেরি সিরিয়াস রাইটার। মানে আমার লেখালেখির দিকে আমি সিরিয়াস, এবং আমার লেখালেখিটা খুব সিরিয়াস কাজ। সেটা আমার বাড়িতে আটমোস্ট প্রায়োরিটি পায়। আমরা অস্বীকার করি না করি, দিস ইজ ট্রু, যে সাহিত্য সব থেকে ধীরে মানুষের মনে প্রবেশ করে, কিন্তু সব থেকে গভীর তার ইম্প্যাক্ট থাকে। পাঠক মহলকেই যদি আমি প্রতারিত করি, চিটিং করে তো কোনো কেরিয়ার হয় না। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লেখক বা তারাশঙ্করের মতো লেখক যে তারা ওই সাংঘাতিক, তাদেরকে অর্থ কষ্টে ফেলা হয়েছে, প্রকাশকরা ঠকিয়েছেন, এটা কিন্তু একটা কলঙ্ক, বাংলা সাহিত্যের কলঙ্ক। লেখকের ব্র্যান্ডিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানুষের একটা পারসেপশন আছে যে দেবারতী মুখোপাধ্যায় খুব অহংকারী, খুব দাম্ভিক,